নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, যৌতুক বিচার খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সমাজ ব্যবস্থায়। কেন বললাম? কারণ আপনি যদি আজকের জায়গায় দাঁড়িয়ে 50 বছর পিছিয়ে যান, তখন যে লাইফস্টাইল ছিল সেই লাইফস্টাইল বর্তমানে নেই। অনেক ক্ষেত্রে তার পরিবর্তন হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে তার বিভিন্ন স্বাধীনতার জায়গাও তৈরি হয়েছে। এবং এটার কারণে বর্তমান সমাজ ব্যবস্থায় আপনি বিবাহের আগে বা বিবাহের পূর্বে যেটা বলা হয় যে যৌতুক বিচার অবশ্যই, না হলে যেটা বিগত দিনের হয়ে আসছে বা বর্তমান জায়গায় যেগুলো দেখছেন যে বিবাহ হচ্ছে তার 1 সপ্তাহ বা 15 দিন বা 30 দিন বা 3 মাস পরেই ডিভোর্সের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। সম্পর্কের জায়গাটা একটা খুবই অস্বস্তিকর জায়গা তৈরি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, এবং এটা ভীষণভাবে সমাজের ক্ষেত্রে একটা নেগেটিভের দিকে নিয়ে যাচ্ছে দিন দিন। এবং এটার সঙ্গে সঙ্গে দেখবেন যে অনেক মানুষ হয়তো ভাবেন যে তারা প্রেম করেছে, তারপরে বিবাহ করেছে, অর্থাৎ লাভ ম্যারেজ হয়েছে। এই লাভ ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু এই যৌতুক বিচার অত্যাধিক গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে আরও বেশি বিচারের জায়গা রয়েছে। কারণ লাভ একটা জায়গা, আর বিবাহের পরে লাইফ পার্টনার একটা আলাদা জায়গা। তাই লাভের ক্ষেত্রে জন্মছকের দ্বাদশ ভাবের মধ্যে পঞ্চম ভাবকে কানেক্ট করে, আর বিবাহের ক্ষেত্রে এই দ্বাদশ ভাবের মধ্যে সপ্তম ভাবকে কানেক্ট করে। তাই পঞ্চম কখন সপ্তম হবে, আর সেই সপ্তম কতটা ভালো হবে, বা সেই লাইফ পার্টনার আপনার ক্ষেত্রে কতটা ভালো হবে, তাহলে সপ্তমের কানেকশন থেকে বলা হয়। সেই জন্য এই যৌতুক বিচার অত্যাধিক প্রয়োজন রয়েছে প্রত্যেকের জন্য। কারণ আপনি যে মানুষটাকে 5 বছর চিনে আসছেন, সেই মানুষটা বিবাহের পরে 3 মাস আপনি তার অনেক কিছু জেনে নেবেন, এবং সেটা আপনার ক্ষেত্রে একটা কিন্তু অন্যরকম পরিস্থিতি, অন্যরকম সিচুয়েশান আপনার তৈরি হতে পারে, যেটা আপনি কোনো দিনই মেনেই নিতে পারবেন না আপনার জীবনে। তাহলে এই রকম জায়গা যাতে না হয়, তার জন্যই প্রয়োজন যৌতুক বিচার বা জন্মছকের গ্রহগত কানেকশান এবং জন্মছকের কম্বিনেশান কতটা ভালো রয়েছে, সে আপনাকে কতটা বোঝে, বিবাহের পরে সেই জায়গাটা কতটা থাকবে সেটার উপর ডিপেন্ড করে। তাই প্রয়োজন রয়েছে যৌতুক বিচার। অনেক ক্ষেত্রে দেখবেন যে যৌতুক বিচারে রাজ যৌতুক বলা হয়, কিন্তু কম্বিনেশনের জায়গা খুবই উইক। তাহলে সেক্ষেত্রেও কিন্তু তার বিবাহিত জীবন পরবর্তী টাইমে অনেক ধরনের সমস্যা নিয়ে আসে। আবার যৌতুক বিচার শুধু না, আপনি যখন কম্বিনেশন কানেকশান করবেন, তখন তার মধ্যে প্রভাব বা প্রতিপত্তি বা সেই জায়গাগুলো কিন্তু বুঝতে পারবেন আপনি যে তার মাঙ্গলিক দোষ আছে কি না, তার ক্ষেত্রে কোনো অন্য অশুভ যোগ আছে কিনা, তার মধ্যে ব্যভিচারী দোষ আছে কিনা, তার মধ্যে ছন্নছাড়া দোষ আছে কিনা, যেগুলো তার বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে লিপ্ত করে দেয়, যেগুলো কখনো কখনো পরক্রিয়ায় আসক্ত করে দেয় কিছু কিছু বিষয়। সেই জন্মছকের সেই নির্দিষ্ট কানেকশানগুলো যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা বৈবাহের পরে গিয়ে তৈরি হয়। তাই যৌতুক বিচার 8টা কূটের বিচার করা হয় এখানে, এবং এই 8টা কূটের বিচারের মধ্যে টোটাল যে পয়েন্ট রয়েছে 36টা পয়েন্ট রয়েছে, এবং এই 36টা পয়েন্ট সেক্ষেত্রে মিনিমাম জ্যোতিষশাস্ত্র মতে বলছে 18 পয়েন্টের মিল না থাকলে সেখানে বিবাহ কোনো অনুমতি জ্যোতিষশাস্ত্র মতে দেওয়া হয় না। এবং এই 8টা কূট কী কী বলছে? বর্ণকূট, বস্যকূট, তারাকূট, যোনিকূট, গ্রহমৈত্রীকূট এবং গণ কূট এবং রাশিকূট এবং নারীকূট। এই 8টা কূট, 8টা কূটের 1, 2, 3 করে একদম 8 পর্যন্ত টোটাল যে নাম্বার হবে সেটা 36 পয়েন্ট হবে। এবং এর মধ্যে অতীব গুরুত্বপূর্ণ বর্তমান সমাজে, কারণ আজ থেকে 50 বছরের জায়গা, বর্তমান জায়গা এবং আগামী 20 বছরের জায়গা
অনেক আকাশ পাতাল পার্থক্য, পরিবর্তন এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। তাই জনিকুট এবং গ্রহ মৈত্রীকূট, যে জনিকুটের নাম্বার বা পয়েন্ট 4 পয়েন্ট থাকে, আর গ্রহ মৈত্রীকূটের 5 পয়েন্ট থাকে। আমি এই দুটো নিয়ে আজকের আলোচনা করব, কারণ সময়টা খুব সীমিত, এবং অন্যান্য এপিসোডে অবশ্যই অন্যান্য কূটগুলো আলোচনা করব। দেখুন, জনিকুট এটা অতীব গুরুত্বপূর্ণ একটা কিন্তু কানেকশান, যেটা নর নারী, অর্থাৎ বলা হয় যে জাতক বা জাতিকা, বর বা কনের, তাদের রাশির যে নক্ষত্রগত কানেকশান পায়, সেই নক্ষত্রগত কানেকশান তাকে বলে দেবে সে কোন কোটের জাতক, সে অর্থাৎ কোন যোনির জাতক, এবং সেই জাতিকা কোন যোনির জাতিকা। এটা সেই নক্ষত্রের জায়গার থেকে বলবে, এবং তার মধ্যে তার সেটা পরবর্তী জীবনে তার মধ্যে সেই জায়গাটার যদি অ্যাডজাস্টের জায়গা না থাকে, সেই জায়গাটার মিল যদি না থাকে, তাহলে এই সকল জাতক জাতিকার বিবাহের পরে দাম্পত্য যে সুখ, সেই জায়গাটাতে সমস্যা তৈরি হয়, এবং যেটার কারণে পরবর্তী টাইমে কোনো পরক্রিয়ায় আসক্ত হয়ে যায় এরা, বা কোনো তৃতীয় কোনো ব্যক্তি তাদের জীবনে চলে আসে। এবং সেই জন্য বলা হচ্ছে যে এই জনিক, অর্থাৎ এই জনিকগুলো বলা হচ্ছে কিন্তু এখানে প্রত্যেকটার পশুর সঙ্গে নাম দেওয়া আছে, অর্থাৎ পশুর সঙ্গে কিন্তু প্রত্যেকটা জনি কানেক্টেড। সেই রকম কী কী বলছে না, অশ্বজনি, গজজনি, মেষজনি, ষণজনি, মার্জারজনি, তারপরে হচ্ছে বলা হচ্ছে মৈষিক জনি, গোজনি, মহিষজনি, ব্যাঘ্রজনি, মৃগজনি, বানরজনি, নকুলজনি এবং সিংহজনি। এই কটা জনি টোটাল রয়েছে। এবং এই যে কটা জনি বললাম, যে কটা পশুর নাম করলাম এখানে, সেই পশুর স্বভাব, সেই পশুর স্বভাবের সঙ্গে সেই জাতিকার বা সেই জাতকের কিছু মিল থাকবে, এবং যেটা চারিত্রিক কিছু মিল, যেটা পরবর্তী টাইমে যদি সেখানে আন্ডারস্ট্যান্ডিং না হয়, অর্থাৎ দেখা গেলো ছেলের ক্ষেত্রে একটা জনি হয়েছে, সে ছেলের ক্ষেত্রে ব্যাঘ্রজনি, মেয়ের ক্ষেত্রে মহিষজনি বা বানরজনি, তাহলে সেক্ষেত্রে যে জায়গাটা হবে, তার মানে একজন আর একজনকে শিকার হিসাবে, অর্থাৎ শিকার হিসাবে সে গ্রহণ করে, অর্থাৎ তাকে খেয়ে নেয়, সে তার খাবার হিসাবে গ্রহণ করছে। এই যে জনির পার্থক্যটা, এই সেক্ষেত্রে সেই সকল জাতক জাতিকার মধ্যে দাম্পত্য সুখ কোনোদিনই থাকবে না, এবং যেটা পরবর্তী টাইমে কোনো তৃতীয় ব্যক্তি কানেকশন পেয়ে যেতে পারে, বা কোনো কোনো সময় তাদের কোনো পরক্রিয়ায় আসক্ত হয়ে যেতে পারে। এগুলো প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু একটা নির্দিষ্ট ক্যালকুলেশন অনুযায়ী হয়, এবং এটা নিখুঁত ক্যালকুলেশন, যেটা যৌতুক বিচারে বলা হয়। কারণ আপনার সন্তানকে বিবাহ দেবেন এবং পরবর্তীতে তাদের বিবাহিত জীবন যাতে ভালো হয়, সেটা প্রত্যেক বাবা মা চায়, এবং তার সঙ্গে সঙ্গে সেখানে আপনি যে ধুমধাম করে সেই বিবাহ দেবেন, বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করে, সেখানে প্রচুর খরচ করে, তাহলে সেই ক্ষেত্রে যদি তারা সুখী না হয়, পরবর্তীতে অশান্তির মধ্যে থাকে, তাহলে আপনারা যেমন ভালো থাকতে পারবেন না, আপনার সন্তানও সে কিন্তু ভালো থাকতে পারবে না। সেই জন্য এই জায়গাগুলো কিন্তু অবশ্যই, অর্থাৎ এই জনিকুটের বিচার খুব গুরুত্বপূর্ণ। কখনো কখনো দেখা গেল যে এমন কিছু জনি দেখা গেলো সর্পজনি, এবং তার সঙ্গে সঙ্গে দেখা গেলো যে মশিক জনি, এটার নেগেটিভ ভাইব্রেশন তৈরি হবে, এবং এটাও কিন্তু এই জনিগত কানেকশান কোনোভাবে তাদের দাম্পত্য জীবনে সুখ আনতে দেবে না। এবং এর সঙ্গে সঙ্গে পরবর্তীতে আর একটা জনিকুট, যেটা হচ্ছে গ্রহ মৈত্রীকুট, অর্থাৎ যে রাশির যে অধিপতি, সেই রাশির অধিপতি, সে শুক্র হতে পারে, সে চন্দ্র হতে পারে, সে মঙ্গল হতে পারে, সে শনি হতে পারে। দুজনের রাশির অধিপতির যদি তাদের মধ্যে বন্ধুত্ব জায়গা না থাকে, তাদের যদি মিত্রতার জায়গা না থাকে, দুটো গ্রহের মিত্রতার কানেকশান যদি না থাকে, দুজন দুজনের অ্যান্টি যদি হয়ে যায়,
দুজনেই অ্যান্টি, তাহলে কিন্তু সেই সকল জাতক জাতিকার মধ্যে সমস্যা তৈরি হয়। কারণ যেমন জনিকুটের বিচারে অনেক সময় স্ত্রী বা বর বা কনে বা স্বামী স্ত্রী দুজনের মধ্যে কেউ না কেউ এই ধরনের সমস্যায় পড়ে গিয়ে কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আবার এই গ্রহমৈত্রীকূটের ক্ষেত্রেও কিন্তু দুজনের মধ্যে মেন্টাল অ্যাডজাস্টমেন্ট না হওয়ার কারণে জীবনে অনেক কিছু বিপর্যয় নিয়ে আসতে পারে, যেগুলো আপনার জীবনের সর্বশান্ত পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে এইগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, কারণ সুখ সমৃদ্ধি অর্থ সম্মান প্রত্যেকটা আপনার বিবাহিত জীবনের পরে কতটা হবে সেটা কিন্তু দেখা হয় এই গ্রহ মৈত্রীকূটের কানেকশন অনুযায়ী। কারণ একটা জাতকের সঙ্গে আর একটা জাতকের বিবাহের পর সেই বিবাহিত জীবনে সে জাতকের ক্ষেত্রে কতটা উন্নতি হবে, তার মধ্যে কতটা উগ্রতা রয়েছে, তার মধ্যে কতটা কঠিন একটা বিষয় রয়েছে যেটা আপনি বহিঃপ্রকাশ করতে পারেন না। কখনো কখনো দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেটা যদি না থাকে, তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গায় তিক্ততা চলে আসে। তাহলে এগুলো প্রত্যেকটা কানেকশন যেটা আপনার জীবনের সমস্যা আসতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে জড়িয়ে রয়েছে এই গ্রহমৈত্রীকূটের মধ্যে, সেইটা হচ্ছে শিশুর জন্ম, পরবর্তী জেনারেশন। কারণ এই গ্রহমৈত্রীকূটের গ্রহের কানেকশান অনুযায়ী যদি সঠিক জায়গা মিত্রতার জায়গা না হয়, অনেক সময় সন্তান আসলেও সে বিকলাঙ্গ সন্তান পর্যন্ত চলে আসে, বা কখনো কখনো সন্তানই আসে না। তাহলে এগুলো কিন্তু বাস্তব জীবনে এবং সাংসারিক জীবনে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা নেয়। তার জন্যই বলা হয় এই অষ্টকূটের বিচার বা যৌতুক বিচার অবশ্যই গুরুত্বপূর্ণ। যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার সঠিকভাবে তার নির্দিষ্ট যে পন্থা রয়েছে সেই পন্থাগুলো মেনে চলা ভীষণ ভীষণ প্রয়োজন। আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। একটা জাতক জাতিকা তারা বিবাহ বা তাদের দুজনকে চেনে, প্রেম ভালোবাসা রয়েছে, কিন্তু কোন সমস্যাটার কারণে বিবাহের পরবর্তী জীবনে সমস্যাটা চরম সমস্যা আসতে পারে, তার জন্য তার প্রতিকার প্রতিবিধান আছে। প্রতিকার প্রতিবিধান নিয়ে তারপরে আপনি যদি কোনো স্টেপ নেন, তাহলে সেক্ষেত্রে আপনার জীবনের ভালো হবে। এবং কিছু লাইফস্টাইলের কিছু পরিবর্তন থাকে যেগুলো করতে হয়, করলে আপনি ভালো থাকতে পারবেন। না হলে আপনার 5 বছরের কেন 10 বছরের সম্পর্ক থাকলেও পরবর্তীতে বিবাহের পরে সেটা 1 সপ্তাহ পর্যন্ত নাও টিকতে পারে, বা কখনো কখনো এই বিবাহিত জীবনের চরম অবনতি নিয়ে আসে। এসব জাতক জাতিকার ক্ষেত্রে 7 দিন 7 মাস 7 বছর, মাথায় রাখুন, 7 দিন 7 মাস 7 বছরের মাথায় আপনাদের চরম পরিণতি নিয়ে আসতে পারে, এবং যেটা আপনার জীবনের ধৈর্যের বাইরে চলে যেতে পারেন। এবং সেক্ষেত্রে কখনো কখনো ডিভোর্স, কখনো কখনো পরক্রিয়া, কখনো কখনো কোনো তৃতীয় ব্যক্তি আপনাদেরকে কিন্তু সমস্যায় ফেলে দিতে পারে। সেই জন্য আবার বলছি, প্রতিকার প্রতিবিধান যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, এবং সেক্ষেত্রে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নম্বরে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। কারণ আমার ক্ষেত্রে আমার বিভিন্ন চেম্বার রয়েছে, কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, কখনো কিন্তু কামাখ্যা, কখনো কখনো আবার ব্যারাকপুরে পাবেন, অর্থাৎ ব্যারাকপুর, কাঁচরাপাড়া, কৃষ্ণনগর, কলকাতা, বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। নিজের স্কলের দিকে লক্ষ্য রাখুন কোথায় কোথায় চেম্বার রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে প্রতিকার প্রতিবিধানগুলো দেওয়া হয়, কখনো তারাপীঠ মহাশ্মশানে প্রতিকার প্রতিবিধান দেওয়া হয়, কখনো কামাখ্যা ধামে সঠিক ক্রিয়ার মাধ্যমে সেই প্রতিকার প্রতিবিধান দেওয়া হয়, কখনো কখনো বেনারসের কিন্তু নির্দিষ্ট যে জায়গাগুলো রয়েছে সেখানে তার প্রতিকার প্রতিবিধান দেওয়া হয়, কখনো কখনো নাসিকে গিয়ে তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নিয়ে আসা হয়। সেই জন্য বলছি, আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে তার পরিপ্রেক্ষিতে সঠিক বিচার এবং তার সঙ্গে সঙ্গে সঠিক প্রতিকার প্রতিবিধান দেওয়া হয়। সেই জন্য বহু মানুষ আজকের জায়গায় দাঁড়িয়ে তারা উপকৃত, তারা একটা সময় খুব সমস্যার মধ্যে এসেছিল, তারা আজকের জায়গায় ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। শুনতে থাকুন,
আর আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি দাদার কাছ থেকে কথাগুলো শুনছিলাম, শুনতে শুনতে দাদা আমাকে হঠাৎ করে থামিয়ে দিতে বললেন এবং দাদা বলছেন যে আমার কথাটা আগে শুনুন। সত্যিকার ওনার কথাটা আগে কিন্তু শুনতে হবে, সেই জন্যই আমি আবার দাদার কাছ থেকে শুনতে চাইবো যে আচ্ছা দাদা, আপনার মনে কি কোনো ক্ষোভ ছিল, কোনো অসন্তোষ ছিল, যে কারণে আপনি সব বাধা পেরিয়ে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এসেছেন? আমি একজনের কাছে গিয়েছিলাম, নাম প্রকাশ করব না, কিন্তু খুব বলে যে ভালো ভালো ভালো, মানে নিজের সম্বন্ধে অনেক ভালো একটু বাড়িয়ে বলে আর কি, কিন্তু কার্যক্ষেত্রে সেটা হয় না। আমি প্রোগ্রাম দেখে আমিও গেলাম, যাওয়ার পরে আমাকে বললে এই প্রতিকার লাগে, প্রতিকার করলাম, দেখলাম প্রতিকার করার পরে এবার আমাকে একটা নিয়ম ছিল, সেই নিয়মটা হওয়ার পরে আমি বললাম, ফোন করলাম, ফোন ধরে না, ফোন করলে ফোন ধরে না। যাই হোক, সে জানি আমার পয়সাটা জলে গেল। এবার একদিন আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, 2:35 নাগাদ, স্যারের দিকে প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামটা ভালো পছন্দ হলো, আমি ফোন লাগালাম। সেই দিনকে ফার্স্ট দেখলাম আমার মানে ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে, সঙ্গে সঙ্গে আমার 3-4টে কথা সঠিক বললো। সেদিনকে ছিল মঙ্গলবার, আমি বললাম দেখাবো, বলে আজকে মঙ্গলবারে হয়ে যাবে। আমি চলে এলাম সঙ্গে সঙ্গে স্যারের কাছে। যখন আমি আলোচনা করছি বসে, স্যার বলে এই প্রোগ্রামটা দেখলাম না কিছুক্ষণ আগে। আমি হ্যাঁ স্যার, আমি 2:35 আমি প্রোগ্রাম দেখেছি, রাত্রিবেলায় আবার এসেছি, 8:30টার সময় স্যারকে আবার দেখালাম কালীঘাটে। কালীঘাটে মানে একটা রাজবাড়ি না কি, ওইখানে দেখালাম। হ্যাঁ, ওখানে দেখালাম। স্যার আমাকে যেগুলো বললো সবগুলোই ঠিক, মানে আপনার পাস্ট কি হয়েছে না হয়েছে সব কিন্তু বলেছেন ডক্টর গৌতম শাস্ত্রী, এবং আপনার ডেটা নিয়ে। আপনার সঙ্গে কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর আগে কখনো দেখা হয়নি, ওই প্রথম কিন্তু দেখা হয়েছিল, তাই কি? সেটা বলুন দর্শকদের। আমার কথা হচ্ছে, আমি টিভিতে দেখলাম, দেখার পরে ভালো লাগলো প্রোগ্রাম দেখে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম। এত ভালো প্রোগ্রাম, এত ভালো কথা বলে, আমার খুব ভালো লেগেছে। আমি সেই দিনকেই রাত্রিবেলা কালীঘাটে দেখানোর পরে আমাকে বললো এইটা লাগবে। আমার ঠিক আছে, তোমার ব্যবসা চলছিল, ব্যবসা একটু প্রবলেম হয়েছে, আমার কাছে আসবে, প্রতিকার করে দেবো, ঠিক হয়ে যাবে। আমি খুব খুশি। আমাকে তারাপীঠেও যেতে বলেছিল, আমি বললাম তারাপীঠ আর যাবো না, আপনার বাড়িতে রত্নন্দী কালী পুজোয় যাবো। আমি খুব খুশি, আমার কাজ হয়েছে, মানে হয়েছে বলে আগে কাজ করিয়েছি। আচ্ছা আচ্ছা, এবার তা বলে আরো কাজ আছে, আমার কাজ আছে, 8:30 অব্দি, রাত 8:30 থাকতে হবে। মানে এটা কি আমার সঙ্গে স্বীকার করবেন দাদা যে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলে সাকসেসটা হাতের মুঠোয় পাওয়া যায়? ফার্স্ট টাইম তো এলাম আমি। এর আগে কাজ করিয়েছেন আপনি? না না, স্যারের কাছে করিনি, অন্য জায়গায় করেছি। কোনো আপনার মধ্যে কি এটুকু আশা জাগছে? স্যার আমাকে যেটা বলেছে, অরিজিনাল কথা বলেছে, আমার ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সবই বলেছে। আমার ভালো লেগেছে, নির্দ্বিধায় আমি চলে এসেছি। তবে এখানে আসলে আশা করি ভালো লোকে, আমি তো এসে দেখলাম যে ভালো, লোকেরা আসুক, ভালো সাকসেসফুল পাবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার দিদির কাছে চলে যাই। দিদি, আপনার নামটা বলুন। আমার নাম দীপ্তি মণ্ডল। দীপ্তি মণ্ডল কোথা থেকে আসছেন? পাটানগর থেকে আসছি। পাটানগর থেকে দীপ্তি মণ্ডল আজকের এই শুভ দিনে রটন্তী কালী পূজায় উনি চলে এসেছেন। মনের মধ্যে কি কোনো কিছু আছে যে এমন কিছু যে আজকের এই দিনটা আমি কাজে লাগাবো, আজকের এই শুভ দিনটা আমার জীবনের খুব মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিন, সেই বিষয়ে কি আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ, আজকের দিনে আমরা অমাবস্যা, একাদশী, পূর্ণিমা আমরা এমনি পালন করি, মানে সেই হিসাবে এই দিনটা তো খুবই ভালো। তো আমার এখানে আসা তাৎপর্যটা আমি শুনতে চাইছি। তাৎপর্যটা হচ্ছে, আমার হাজবেন্ড ওই ফোনে ওনাকে ফোন করেছিলেন, ফোন করার পরে উনি বিগত 4 বছর আমাদের কি ক্রাইসিসের মধ্যে আমরা চলছি সেটা সঠিক বলে দিল একবার ফোন করতেই, এবং ওর ডেট অফ বার্থটা নিয়ে
ওনার যে চার্টটা বার করেছিলেন, বার করে উনি পারফেক্ট আমাদের জীবনধারাটা বলে দিতে পারলো। তো ওনার বলাতে আমারও খুব ভালো লাগলো। ও বলল যে দেখো এরম কিন্তু এমনটা কেউ বলতে পারেনি, কিন্তু ইনি পুরো ডিটেলসে বলে দিল যে আমরা কি সমস্যার মধ্যে চলছি, আমাদের কি হচ্ছে না হচ্ছে, তাহলে এনাকেই একবার দেখাই। তা সঙ্গে সঙ্গে ওই জন্যই মানে ফোন করে ওই দিনকেই দেখিয়েছি। তা উনি বললেন যে তোমার একটা রেমেডি দিতে হবে। তো রেমেডিটা দেওয়ার জন্য বলল যে আপনি এখানে এসে পরের সপ্তাহেও নিয়ে যেতে পারেন, না হলে আমি 10 তারিখে যাব তারাপীঠে, ওখানেও আপনারা আসতে পারেন, না হলে 18 তারিখে অমাবস্যা, মৌনী অমাবস্যাতে আমার বাড়িতে ক্রিয়া হবে এবং হোমযজ্ঞ হবে, ওখানে যদি আসতে পারেন ওখানেও এসে ধারণ করতে পারেন। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানেই আমরা আসবো, আপনার বাড়িতেই আসবো। তাই আমরা আজকে এসেছি। আজকে ওর ক্রিয়া হয়েছে এবং ওইটা ধারণ করিয়েছেন এবং পরবর্তী হোমযজ্ঞে হবে, সেটা দেখার অপেক্ষায় আছি। এবারে দেখি কি হয়, পড়ার পরে বিশ্বাস নিয়ে তো করছি। কিন্তু একটা ডেটাতে ডক্টর গৌতম শাস্ত্রী লাস্ট 4 ইয়ার্স পাস্ট হিস্ট্রি বলে দিয়েছে। এটা কিন্তু যাতা কথা না, একেই বলে হচ্ছে কারিশমা। একদম এই জন্যই ওনাকে আমার ভালো লেগেছে যে চলো ওনার কাছেই চলো। এরকমটা তো কেউ এরকম তো বলতে পারিনি, কিন্তু ইনি ডিটেলসে বলে দিল যে আমাদের কি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কি কি হচ্ছে, আমাদের কি হয়েছে, সব বলে দিতে পারলো। যে একটা ডেট অফ বার্থ নিয়ে এভাবে বলে দেওয়াটা মুখের কথা নয়। তাহলে তুমি এত তো অনেক জায়গায় গেছো, তাহলে চলো ওখানেই চলো, দেখো কি হয়। ক্ষুদ্র একটা ডেটা তা থেকে বলে দেওয়া সত্যি অসম্ভব ব্যাপার। এই অসম্ভবকে সম্ভব করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হ্যাঁ, উনি তারাপীঠ মহাশ্মশানে গিয়ে মহাযজ্ঞ করেন, উনি কামাখ্যায় গিয়ে মহাযজ্ঞ করেন। এই অমাবস্যাগুলোতে কিন্তু আপনারা ওনাকে পাবেন তারাপীঠ মহাশ্মশানে, ওনাকে পাবেন কামাখ্যায়, ওনাকে পাবেন কঙ্কালীতলায়, বিশেষ প্রয়োজনে বেনারসে। বিভিন্ন অমাবস্যায় কিন্তু গুরুত্ব অনুযায়ী, তার তথ্য অনুযায়ী তিনি চলে যান এইসব স্থানে এবং গিয়ে কিন্তু কঠিন থেকে কঠিনতর তন্ত্রক্রিয়া গুরুত্ব সহকারে করেন আপনাদের জন্য। বলছে ওর খুব শরীরটা ভালো থাকে না, আচ্ছা, তারপরে ওর চাকরি তো বলে কি আসতে পারে, বাধা আসতে পারে, বদনাম আসতে পারে চাকরি ওইখানে। তারপরে ওর মাঙ্গলিক দোষ আছে একটু, আর অনেক কটা দোষ আছে, স্যার গুলো কাটিয়ে দেবে। কিছু কথা না বলা যায় না। ঝর্ণাদি কিন্তু সেই কথাগুলো বলতে চাইছেন না। এগুলো সিক্রেট রাখাই প্রয়োজন, কেননা ব্যক্তিগত কিছু সমস্যা থাকে, যে সমস্যার কথা একমাত্রই ডক্টর গৌতম শাস্ত্রী জানেন। প্রত্যেকেই ওই জন্য কিন্তু এখানে আসছেন। যেখানে কিছুই সম্ভাবনা থাকে না, সেখানে কিন্তু সম্ভাবনার আশার আলো জাগান এবং বাস্তবে সেটা পরিণত করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হয়েছে হয়েছে আবার আমার বৌমা ভালো হয়েছে। এই আমার কাকা শ্বশুর টশুর বাড়ির থেকে না সব বৌমা টোমারা সবাই আসে, সবাই এসে উপকার হয়েছে। তা ওদের সাথে আমার বৌমাকেও পাঠিয়েছিলাম। বৌমার বাচ্চা দুবার ওরকম হয়েছিল বলে স্যারের কাছে এসেছিলাম। এখন বৌমার মেয়ে হয়েছে, তাই এখন সব ভালো আছে। তাই আবার একটু মেয়েরও হাত দেখালাম, মেয়ের খুব এসব বললো, তাই মেয়েকে আবার নিয়ে এসেছি। আপনার নাম? মিনতি মন্ডল, কোথা থেকে আসছেন আপনি? কৃষ্ণনগর ভীমপুর। আচ্ছা, কি কারণে এসেছেন এখানে? বৌমার জন্য এসেছি। আচ্ছা, কি কোনো সমস্যার কারণে? সমস্যা, হ্যাঁ সমস্যা বলতে ওনার একটু ওনার মা মারা গিয়েছিল আচ্ছা, আগুনে পুড়ে, ভয় ভয় করে সবসময়। আপনার নামটা কি? অর্চিতা মন্ডল। অর্চিতা মণ্ডল। অর্চিতা মণ্ডলের মা মারা যায় এবং তারপর থেকেই ওনার একটা ভয় ভয় ভাব থাকে, যেন মনে হয় মা বোধহয় আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, এরকম ধরনের। হ্যাঁ, তা ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে মানে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে যে ছেলে চলে গিয়েছিল, মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বললো যে আমি আসতে চাই বাবা। আসতে চাই বাবা। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক
41 কি 42 ডেজের পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের ওপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ডভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম, না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, অত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন, 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছেন। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা অ্যাওয়ার্ড এসছে যে 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি। এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। এই জিনিসগুলো উনি বলেছিলেন, যে আমি যে জিনিসগুলো বলছি, ডক্টর গৌতম শাস্ত্রী উনি বলেছিলেন আমাকে, মানে একটা ভবিষ্যৎবাণী। আচ্ছা, আমি মানতাম না। বলেছিল আপনি এইসব কাজগুলো করবেন, আপনার সময়টা প্রচন্ড ভালো আসছে, তবে 7.5 চলে যাবে, কিন্তু আপনি ঘাবড়াবেন না। যদি কোনো অসুবিধা হয় আপনি আমার কাছে আসবেন, লাগাতার কন্ট্যাক্ট রাখবেন, তার জন্য কোনো পয়সা লাগবে না। তখন আমি বললাম যে ঠিক আছে, কখনো কখনো অমাবস্যা, আজকে জাস্ট আমাকে ডেকেছিল, অনেক দুটো অমাবস্যা আমি মিস করেছি। আচ্ছা, এই প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনের, মানে 80% বলতে পারি। আমি 20% থেকে রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। তার মানে কিন্তু জগন্নাথ মিত্র স্বীকার করছেন যে 80% আমি 80% একদম বিলিভ করি। বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। প্রত্যেক উনি যখনই করবেন, 3-4টে ওনার কন্ট্যাক্ট আছে, ওনার কথাগুলোকে শুনতে হবে। খুব ভালো লাগলো, জগন্নাথ মিত্রের সঙ্গে কথা বললাম। জগন্নাথ মিত্র কিন্তু একটাই কথা বলেছেন, যে আমার যে সব সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু হতে পারে যে তার কেরিয়ারের দিক থেকে, তার ব্যবসার দিক থেকে, কিন্তু আরেকটা সম্পর্ক, যে ছেলে আসবে নাই, একদমই সবথেকে মেন আছে, যে আসবেই না বলেছিল বাবার কাছে, সে কিন্তু ফিরে এসেছে। কার জন্য? ডক্টর গৌতম শাস্ত্রীর জন্য। আপনারাও যারা এই অনুষ্ঠান দেখছেন, তারাও কিন্তু এক বাক্যে স্বীকার করবেন যে সাকসেস হাতের মুঠোয় এনে দেন ডক্টর গৌতম শাস্ত্রী, বন্ধ ভাগ্যের দরজা খুলে দেন ডক্টর গৌতম শাস্ত্রী। কি নাম আপনার? আমার নাম মানিক করগুপ্ত। মানিক করগুপ্ত। আপনি কোথা থেকে এসেছেন? আমি কল্যাণী থেকে এসেছি। কিসের টানে, কিসের আকর্ষণ এখানে আসা? আমি অনেক জ্যোতিষীদের কাছে গিয়েছিলাম, কিন্তু আমি সেভাবে ফল পাইনি। আমি তারপরে টিভিতে ফলো করি, কার কাছে গেলে পাওয়া যায়। ফল তো পাওয়া যায়, কিন্তু কার কাছে গেলে আমি ফল পাবো সেটা আমি চেষ্টা করি। দেখতে দেখতে ওনার প্রোগ্রাম দেখি, এবং ওনাকে আমি অনেক দিন ধরে ফলো করি। ফলো করার পরে আমার মনে হলো যে এরকম একটা ডক্টর গৌতম শাস্ত্রী ভদ্রলোক, ওনার কাছে গেলে আমি আশা করি কাজ পাবো। যে কাজের জন্য আমি চেষ্টায় রয়েছি, সেই কাজটা আমি পাবো। মানে আপনি যে সমস্যা জর্জরিত, ডক্টর গৌতম শাস্ত্রী সেই সমস্যা থেকে আপনাকে উদ্ধার করতে পারবেন, এটাই আপনার বক্তব্য। এটাই আমার বাবা। মানিক বাবু খুব সুন্দর বললেন, কিন্তু অনেকের অনুষ্ঠান দেখেছেন, কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর যে প্রেডিকশন টিভিতে, সেটা থেকে অনেকেই অ্যাট্রাক্ট হন, যে একটা সামান্য ডেটা ফোনের মাধ্যমে বলে দিচ্ছে, তারপরে কি করে ভদ্রলোক তার পাস্ট, তার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ডিটেলসে বলে দিচ্ছে। সেই কারণে মানিকবাবু চলে এসেছেন আজকে, এবং উনি আশাবাদী ওনার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান হবেই হবে, তাই তো? হ্যাঁ, আমি সেই আশাতেই ওনার কাছে এসেছি, এবং আমি বেশি দিন হয় না এসেছি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে
দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়া সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেন, আমি বলি না, দরকার নেই। তাহলে অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে, আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো, এবং সেইভাবেই আমি দিই। অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করে দিই। অন্যরকম মনে করবেন, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সে করতে পারে, এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে, এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে, এবং তারা আবার বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে তার সূত্র ধরে, তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত দুদিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা কালেক্ট করতে হবে, এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে। এবং বললো যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বললো যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে, তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে, এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী, এবং সেই জন্য আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাবার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা হচ্ছে একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এটা এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয়, এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে, এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা
অলরেডি প্রবেশ করেছে। এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গার থেকে বেরিয়ে আসলেন। এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না, তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয় তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে। এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে। আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে এসেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল তার প্রতিভা রয়েছে কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয় এবং সেটা আমি দেখি যে হ্যাঁ এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে, তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগ এর জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান তখন সর্বপ্রথম যিনি ডাক্তার তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না। এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। এক্ষেত্রেও কিন্তু দায়ী জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে এবং সেটাই তাই আমি করে থাকি এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। ক্যালকুলেশনটা আগেই আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং গুরুর কৃপা আপনার ওপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হবে। আপনাকে বিভিন্নভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্নভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু
জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলো কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে মানে গাইড করা হয়, এবং সেই গাইড মেনে চললে পারে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।